আর বাবার কলরবের সাথে এই কলরবের যে পার্থক্যটা সেটা হলো সেই সময়কার যত বড় বড় আলেমরা ছিল সকলের চোখে আব্বু একজন অন্যরকম ছিল, সকলেই তাকে পছন্দ করতো। বাকি বর্তমানে দেখা যায় যে অনেক আলেমরাই মানে কলরবকে দেখতে পারে না। বর্তমানে তারা আমার আব্বুকে নিয়ে প্রশংসা করে, কিন্তু বর্তমান কলরবকে তারা একবারেই সামনের চোখে দেখে। কিনা রাজাদ রহমতুল্লাহ আলাইয়ের ছেলে এবং আমরা এক ভাই এক বোন। আমার মা এখনও জীবিত আছেন, আমার বোনের বিবাহ হয়ে গেছে এবং আমি এখনও লেখাপড়া করছি। তো আমার বাবা 2004 সালে কলরব প্রতিষ্ঠা করেন এবং সুনামের সাথেই সেটাকে পরিচালনা করেন। তো দেশ বিদেশ সঙ্গীতের মাধ্যমে সেটা অনেক প্রচার লাভ করে। 2010 সালে 18 জুন নাটোরের লালপুরে একটি সড়ক দুর্ঘটনার মাধ্যমে আব্বুর মৃত্যু হয়। তো তারপর থেকেই কলরবের যারা ছাত্ররা ছিল, আব্বুর যে স্টুডেন্টগুলো, তারাই এই কলরবকে পরিচালনা করছে। রিসেন্টলি আমরা জানতে পারি সংবাদ মাধ্যমের মাধ্যমে যে কলরবের যে কাগজপত্র, যেগুলো মূলত মূল অধিকার হিসেবে যেটা আমাদের থাকার কথা, আমাদের ফ্যামিলির থাকার কথা, যেটা এটার মূল মালিক ছিল আমার বাবা। এই যে কলরবের যে ট্রেড লাইসেন্স, যেহেতু এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, এখান থেকে আয় ব্যয়ের একটা ব্যাপার আছে, তো সেইখানে ট্রেড লাইসেন্সের ওখানে দেখা গেছে যে বদরুজ্জামান চাচু ওনার ট্রেড লাইসেন্স এবং কলরবের মালিকানার কাগজে স্পষ্ট দেখি লেখা যে কলরবের মালিক রশিদ আহমদ ফেরদৌস। এইখানেই এখন আমাদের মূল সমস্যাটা, যে আমাদেরকে না জানিয়ে, আমাকে হোক বা আমার বোন, আমাদের ফ্যামিলি হোক, এমনকি আমাদের পুরো বংশের কেউকে না জানিয়ে তারা নিজেদের নামে কলরব এভাবে লিখে নিছে, যেটা এক মানে অনেক বড় একটা অন্যায়। আর কলার টিউন এবং সুরকেন্দ্রের যে মালিকানা এবং শেয়ার হোল্ডারদের সমস্ত কিছুর হিসাব আমরা চাই। কলরবের সেই শুরু থেকে এই পর্যন্ত, যখন থেকে আর কি বাবা মারা গিয়েছে পর থেকে এই পর্যন্ত কলরবের আয় ব্যয়ের হিসাব আমরা চাই। এবং যারা এই অন্যায়গুলো করেছে এবং তাদেরকে যারা সহযোগিতা করেছে কলরবের, তাদের প্রত্যেকের আমরা সঠিক বিচার চাই। এখনকার কলরব মূলত মানে আইনুদ্দিন রহমতুল্লাহ আলীকে কতটুকু স্মরণ করে সেটা নিয়েও প্রশ্ন আছে। কারণ দেখা যায় যে বিভিন্ন প্রতিষ্ঠানের যে যিনি মূল থাকে, যদি সে মরহুম হয়ে যায়, তখন তার কোনো স্মৃতিকে সে প্রতিষ্ঠানে রাখা হয়, স্মৃতি হিসাবে, সম্মান হিসেবে একটা রাখা হয়। তো সেরকমই একটা জিনিস কলরবে ছিল, মানে শুধু পাগড়িটাই ছিল, যেটা কলরবের কোনো শিল্পী না, মানে আমার বাবার যিনি গাড়ির ড্রাইভার ছিল তিনি হচ্ছেন আমরা হান্নান চাচু বলতাম। তো তিনি আর কি নিজের থেকে এই পাগড়িটাকে কাচের ভিতরে বক্স হিসেবে এটাকে নিয়ে অফিসে রেখেছিলেন। তো সেটা পূর্বের অফিসে এটা ছিল, এটাই একটা মাত্র স্মৃতি ছিল। তাও এমন না যে কোথাও রাখা, এটা কেউ যদি কখনো লক্ষ্য করতো যে অফিসে কোনো একটা চিপায় এই বিভিন্ন চিকন রুম থাকে, স্টোর রুম টাইপের, সেখানে পড়ে থাকতো। এইখান থেকে যতটুকু ধারণা পাই যে আব্বুর সম্মান কতটুকু করা হয় বা স্মরণ কতটুকু করা হয়। আর বর্তমান অফিসে সেই পাগড়ির আর কোনো খোঁজও নেই, মানে অফিস চেঞ্জ হওয়ার পরে সেটা বিলুপ্ত হয়ে গেছে, এমন টাইপের কিছু। আর আরেকটা বড় পরিবর্তন হচ্ছে, আগে আব্বুর মৃত্যুবার্ষিকীতে একটা বড় অনুষ্ঠান করা হতো, দোয়ার আয়োজন, সেখানে যারা যারা আব্বুর সাথে থাকতেন সবার সাথে আব্বুর গল্পগুলো সবাই শেয়ার করতো, আব্বুর সব ঘটনাগুলো আমাদের জানা হতো। তো দেখা যাচ্ছে এখন মানে কমতে কমতে শুধুমাত্র ফেসবুক পর্যন্ত আছে। কারণ এতটুকু না করলে মানুষ কি বলবে, সেই ভয়তে হয়তো বা এতটুকু হয় যে আব্বুর মৃত্যুবার্ষিকীর দিন সবার থেকে একটা একটা করে পোস্ট দেয়, সেটাও নিজের লাভের জন্য পোস্ট করলে এটা আব্বুর লাভ না। এটা হলো আর একটা প্রমাণ যে কতটুকু স্মরণ করা হয় কলরব থেকে আসলে আব্বুকে বর্তমানে। আমি এবং আমার বোন ছোট ছিলাম, যার কারণে আব্বুর মৃত্যুর পর আমাদের পরিবারে একটা শোক নেমে আসে। তো যাই হোক, তারপর থেকে আমরা দুই ভাই বোন কষ্ট করে পড়ালেখা করে যাচ্ছি। তো অনেকের কাছে শুনি এবং দেখলেও বোঝা যায় যে কলরব অনেক বড় কিছু হয়ে গিয়েছে, এখন একটা জাতীয় পর্যায়ের একটা সংগঠন কলরব। তাদের চলাফেরা দেখলে এটা বোঝা যায় যারা কলরবের দায়িত্বশীল আছেন। তো
যখন আমরা আর কি আমাদের খরচের জন্য বা আমাদের চলাফেরার জন্য টাকা চাইতে যাই, তখন ওনাদের কাছ থেকে এরকম উত্তর পাই যে কলরবের তো ইনকাম নেই, তো যেটা দিচ্ছি আর কি আমাদের পক্ষ থেকে আমরা দিচ্ছি। তো তখন আমরা মনে করি যে এত কষ্ট করে আমাদেরকে চালাইতেছে, কলরবের কোনো ইনকাম নেই, তো আমরা এর জন্য সন্তুষ্ট থাকতাম। যেহেতু বাবা মারা গিয়েছে, সেই হিসাবে তাদেরও ফ্যামিলির কেউ না, তাই এটা ভুলে যাওয়া কোনো অস্বাভাবিক কিছু না। তবে যারা আমাদের ফ্যামিলি থেকে যারা আছেন, দায়িত্বশীল যারা আছেন, আমাদেরকে ছোটোকাল থেকে মানুষ করেছেন, আমার মামা চাচা যারাই আছে, তো তারা যখন কলার অফিসে যায় তাদেরকে কতটুকু সম্মান করে, সেই দিকে দেখলেও দেখা যায় যে ওখানে গেলে অনেকে চিনেই না এটা কি, এমন একটা বিষয় যে সে কোত্থেকে আসছে, কীভাবে কি, অনেকের দেখা যায় যে সে বিরক্ত হয়ে গেছে যে এটা কে অপরিচিত মানুষ হুট করে আসলো, তাদের কাছে এরকম। তো সেখানেও দেখতে পাই যে একটা অবহেলা, যে ফ্যামিলি থেকে কে আসছে তার কোনো গুরুত্ব নেই। আর এদিকে আমাদের লেখাপড়ার যে খরচের বিষয়টা, যে 2010 সালে আব্বু মারা যাওয়ার পর থেকে আজ 15 বছর চলে গেল, 2025 সাল। তো সেই হিসেবে 2010 সাল থেকে 2015 সাল পর্যন্ত আমার আম্মু নিজে থেকেই চেষ্টা করে গিয়েছিলেন, নিজেই কাজ করে বিভিন্নভাবে টাকা উপার্জন করে আমাদের দুজনের লেখাপড়ার খরচ চালাচ্ছিলেন। তো দেখা যায় 2015 সালের পর আমাকে একটা মাদ্রাসা ভর্তি করা হয়, যেটা এতিমখানা ছিল। যেহেতু ওখানে খরচ ছিল না, সেই হিসেবে আম্মু একটু হালকা ছিল। তো সেই দিক থেকে 2018 সালের পর কোনো একটা মিটিং বা আমি ঠিক জানি না, যে কিছুর একটা মাধ্যমে হয়তো বা সিদ্ধান্ত হয় যে আমাদের লেখাপড়ার খরচ এই কলরব থেকে বহন করা হবে। তো এই 2018 সালের পর থেকেই কলরব থেকে আমাদের 2 ভাই বোনের লেখাপড়ার খরচটা দেওয়া হয়। তবে আমাদের যেভাবে দেওয়া হয় আসলে সেভাবে কেউ আশা করে না, কারণ দেখা যায় যে আমাদের 2 মাসের বেতন বাকি, 3 মাসের বেতন বাকি, বারবার ফোন করে পাওয়া যায় না, অনেক কাকুতি মিনতি করে কেমন জানি জোর করে আমরা তার থেকে বেতনটা নিই, এমন একটা অবস্থা। যেহেতু বলা হয়েছে যে কলরবের ইনকাম নেই, সেই হিসেবে ধরা যায়। তো কলরবের একজন সাধারণ শিল্পী যেখানে ছিলেন লুতুচামান চাচু, যিনি এখন বর্তমানে আর কি পরিচালক হিসেবে আছেন। তো তিনি একজন সাধারণ শিল্পী থেকে আজকে তার বিভিন্ন ব্যবসা, গাড়ি বাড়ি, এটা কীভাবে হলো, এটাও প্রশ্নের একটা বিষয়। তো এখানে আরও কথা হচ্ছে যে কলরবের তো ফান্ড নেই, সেখানে তাহলে কিভাবে এত টাকার মালিক হলো? এটা কি কলরবের বাইরে কিছু? তো এতদিন যে গজল আমরা শুনে আসতেছি, এটা কি কলরবের গজল না? এটাও একটা প্রশ্ন। আর হলিটিউন নামে যে চ্যানেলটা আমরা দেখছি, সবাই জানে এটা কলরবের চ্যানেল, মূলত তাই। কিন্তু ভিতরগতভাবে যখন আমি কথা বললাম বা অনেকের কাছে শুনলাম যে এটা বদরুজ্জামান চাচুর নিজের চ্যানেল, যেটা তিনি নিজেই মালিক, এবং এটার সাথে কলরবের একটা চুক্তি আছে যে হলিটিউনের গানের যে ইনকামটা হবে সেখান থেকে 70% তাদের এবং 30% হলো কলরব। তো এখানে পাওয়া যায় যে আসলে কলরবের ইনকাম এখান থেকে একটু হলেও আছে, কিন্তু মূল কথা হলো যে হলিটিউন এটা মূলত কী ছিল, এটা কি নতুন কোনো চ্যানেল? তো এখানে আমি যেটা জানতে পারি যে কলরবের মূলত যে ইউটিউব চ্যানেল ছিল, সেই ইউটিউব চ্যানেলটাকেই নাম পরিবর্তন করে হলিটিউন করা হয়েছে। কিন্তু এখানে সরাসরি জায়গার ভিতরে কলরবের চ্যানেলটাকে নিজের ভাবে দেখানো, এটার বিষয়ে আমরা দুঃখ প্রকাশ করছি যে এটা একবারে ঠিক হয়নি। তো এটা নিয়ে অনেকে কথা বলার পর কলরব একটি নতুন চ্যানেল খুলে সেটাকে আলাদা করে রাখা হয়েছে, যেন কলরবের কোনো চ্যানেল ছিল না আজকে হলে। তো এতদিন যে হলিটিউনে গজল গাচ্ছে যে শিল্পীরা, এরা কোথাকার শিল্পী, এরা কারা? তো এই কলরবের শিল্পীদেরকে দিয়ে হলিটিউনে গজল গাওয়ানোর পর সেই ইনকামটা তার হইতেছে, কলরবের মাত্র 30% দেওয়া হইতেছে। তো এটা একটা আমরা অন্যায়ের চোখে দেখছি। আর বাবার কলরবের সাথে এই কলরবের যে পার্থক্যটা, সেটা হলো সেই সময়কার যত বড় বড় আলেমরা ছিল, সকলের চোখে আব্বু একজন অন্যরকম ছিল, সকলেই তাকে পছন্দ করতো। বাকি বর্তমানে দেখা যায় যে অনেক আলেমরাই কলরবকে দেখতে পারে না। বর্তমানে তারা আমার আব্বুকে নিয়ে প্রশংসা করে, কিন্তু বর্তমান কলরবকে তারা একবারেই, সেটা হলো সবচেয়ে বড় একটা পরিবর্তন।
এরপরে আরও মানে মানসিক অনেক চারিত্রিক পরিবর্তন আছে। ওই সময় সবার ভিতরে একটা শৃঙ্খলা ছিল, যেটা এখন নেই। কারণ এখন এক একজনের কারণে মানে বড় বড় যে কোনো একজনের ভুলের কারণে পুরো কলরবকে মানে এটার বদনাম বয়ে বেড়াতে হয়। তো এটা হলো। আর আমার অভিযোগ হচ্ছে কলরব নিয়ে, যে কলরব এত বড় একটা জাতীয় মানে জাতীয় সংগঠন, তো এটা নিজস্ব যে কোনো একটা অফিস নেই, সেটা হলো সবচেয়ে বড় কষ্টের বিষয়। আর এত বড় একটা সাংস্কৃতিক সংগঠন হওয়ার পরও নিজেদের কোনো ইনকাম নেই, এটা আসলে ভাবা যায় না। তো এটাই হলো আমার মূলত অভিযোগ। আরও সবার ভিতরে যেন শৃঙ্খলা আসে, সেটার আমরা ব্যবস্থা চাই। এবার কথা হচ্ছে ব্যক্তিগত প্রোগ্রাম নিয়ে। যেহেতু কলরবের সবাই মোটামুটি ব্যক্তিগত প্রোগ্রাম করে, কেউ গোপনে, কেউ বড়রা তো প্রকাশই করে। আর আমার বিষয়ে আমি আগে যেতে দেখতাম যে যেহেতু ছোটো মানুষ, কোথাও একা যেতে দিত না, সেটা একটা শাসনের ভিতরে পড়ে। কিন্তু আস্তে আস্তে যখন দেখলাম যে আসলে মানুষ ভুলেই যাইতেছে যে আসলে তার কোনো ফ্যামিলি আছে বা এমন কিছু, তো অনেকেই অনেক প্রোগ্রামে যখন আমাকে চাইতো, তখন দেখতাম যে আমাকে নিয়ে একটা প্রোগ্রামে যাইতো। বাকি